কন্টিনিউড পেজ 160 প্রশ্ন 23 কারিগরি শিক্ষা ও বয়স্ক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিটির সুপারিশ লেখো। উত্তর। হেডিং কারিগরি শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ সমূহ। কারিগরি শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটি যেসব মূল্যবান সুপারিশ উপস্থাপন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সুপারিশ সংক্ষেপে এখানে উল্লেখ করা হলো। 1. অ্যাবট উড সুপারিশ অনুযায়ী শিক্ষা পরিচালনা। স্নাতকোত্তর পর্যায়ের কারিগরি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষা অ্যাবট উড রিপোর্টের সুপারিশ অনুযায়ী পরিচালিত হবে। অ্যাবট আ জফলা ব ট উড উ ড। 2. স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। কারিগরি ও বৃত্তি বিষয়ক উচ্চশিক্ষার জন্য যথেষ্ট সংখ্যক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের যেমন ব্যবস্থা থাকবে তেমনি গবেষণার ব্যবস্থাও রাখতে হবে। 3. হায়ার টেকনিক্যাল স্কুল স্থাপন। শিল্প সংস্থায় ফোরম্যান, চার্জম্যান প্রভৃতির মতো পদগুলিতে কাজ করার উপযুক্ত প্রশিক্ষণের জন্য হায়ার টেকনিক্যাল স্কুল স্থাপনের ব্যবস্থা করতে হবে। হায়ার টেকনিক্যাল স্কুল থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট লাভ করার পর কোনো ব্যক্তি শিল্প সংস্থার কর্মে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। নিচে সার্জেন্ট কমিটির সুপারিশ সমূহ তুলে ধরা হয়েছে। একটি চার্টের মধ্যে বৃত্তাকার একটি ক্ষেত্র দেওয়া রয়েছে যার ভেতরে লেখা রয়েছে কারিগরি শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ সমূহ। সুপারিশগুলি বৃত্তাকারে এই কেন্দ্রের চারিদিকে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে লিখে দেওয়া হয়েছে। প্রথমটি অ্যাবট উড সুপারিশ অনুযায়ী শিক্ষা পরিচালনা। দ্বিতীয়, স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। 3. হায়ার টেকনিক্যাল স্কুল স্থাপন। 4. জীবিকা অর্জনের সুযোগ সৃষ্টি। 5. আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা। 6. টেকনিক্যাল স্কুল স্থাপন। 7. জুনিয়র টেকনিক্যাল স্কুল স্থাপন। মূল পাঠ কন্টিনিউড। সুপারিশ 4. জীবিকা অর্জনের সুযোগ সৃষ্টি। উচ্চ কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষিত ব্যক্তিরা যাতে জীবিকা অর্জনের সুযোগ পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5. আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা। শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করতে হবে। 6. টেকনিক্যাল স্কুল স্থাপন। শিল্প সংস্থার জন্য দক্ষ শ্রমিক ব্র্যাকেটে স্কিল্ড ওয়ার্কার ব্র্যাকেট ক্লোজড সৃষ্টির উদ্দেশ্যে কারিগরি ও বৃত্তি শিক্ষার বিষয়ে যথেষ্ট সংখ্যক টেকনিক্যাল স্কুল স্থাপন করতে হবে। শিক্ষার্থীরা নিম্ন বুনিয়াদী শিক্ষা গ্রহণের পর এই ধরনের টেকনিক্যাল স্কুলে 6 বছর পড়াশোনা করার সুযোগ লাভ করবে। 7. জুনিয়র টেকনিক্যাল স্কুল স্থাপন। শিল্প সংস্থার জন্য অর্ধ দক্ষ শ্রমিক ব্র্যাকেটে সেমি স্কিল্ড ওয়ার্কার ব্র্যাকেট ক্লোজড সৃষ্টির উদ্দেশ্যে জুনিয়র টেকনিক্যাল স্কুল বা ট্রেড স্কুল স্থাপন করতে হবে। উচ্চ বুনিয়াদী শিক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই জাতীয় স্কুলে 2 বছরের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। হেডিং বয়স্ক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিটির সুপারিশ সমূহ। বয়স্ক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিটি যে সকল সুপারিশ করেছেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো। 1. বয়স্ক শিক্ষার ওপর গুরুত্ব প্রদান। সার্জেন্ট পরিকল্পনায় বয়স্ক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দানের সুপারিশ করা হয়। রিপোর্টে বলা হয় বয়স্ক শিক্ষার দায়িত্ব পুরোপুরিভাবে সরকারকেই গ্রহণ করতে হবে। পেজ 161। সুপারিশ 2. শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্টকরণ। বয়স্ক শিক্ষার জন্য গঠিত শ্রেণীতে কখনোই 25 জনের বেশি শিক্ষার্থী থাকবে না। 3. আকর্ষণীয় উপস্থাপন। শিক্ষাকে বয়স্ক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য চার্ট, বেতার, চিত্র প্রদর্শন, নৃত্যগীত, গ্রামোফোন প্রভৃতির সাহায্য গ্রহণ করতে হবে। 4. বয়স ও লিঙ্গভিত্তিক শিক্ষাদান।
বয়স্ক শিক্ষা কেন্দ্রে যে সমস্ত শিক্ষার্থী যোগদান করবে তাদের বয়স হবে 10 বছর থেকে 40 বছরের মধ্যে। ওই বয়সের মহিলাদের জন্য সম্ভব হলে পৃথকভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। 5. সমাজসেবী সংগঠনগুলিকে উৎসাহ দান। বিভিন্ন সমাজসেবী সংগঠন যাতে বয়স্ক শিক্ষা দানের কাজে অগ্রসর হয় সে বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। 6. গ্রন্থাগার স্থাপন। শিক্ষা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য উপযুক্ত সংখ্যক গ্রন্থাগার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ গ্রন্থাগারেরও ব্যবস্থা করতে হবে। প্রশ্ন 24। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি লেখো। উত্তর। হেডিং: প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশসমূহ। প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনায় অনেকগুলি মূল্যবান সুপারিশ করা হয়। সেগুলি হল: 1. নার্সারি বিদ্যালয় স্থাপন। 3 থেকে 6 বছর বয়সে শিশুদের জন্য পৃথক নার্সারি বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। নিচে একটি চার্টের সাহায্যে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি তুলে ধরা হয়েছে। একটি গোল বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশসমূহ। এই বৃত্তের চারিদিকে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে সুপারিশগুলি লিখে দেখানো হয়েছে। প্রথমটি নার্সারি বিদ্যালয় স্থাপন। দ্বিতীয়, নার্সারি শ্রেণীর ব্যবস্থা। তৃতীয়, মহিলা শিক্ষক নিয়োগ। চতুর্থ, শিক্ষক প্রশিক্ষণ। পঞ্চম, ঐচ্ছিক শিক্ষা। ষষ্ঠ, অবৈতনিক শিক্ষা। সপ্তম, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। অষ্টম, সচেতনতার প্রসার। নবম, ব্যক্তিগত ও সামাজিক অভ্যাস গঠন। মূল পাঠ কন্টিনিউড। 2. নার্সারি শ্রেণীর ব্যবস্থা। নিম্ন বুনিয়াদী বা প্রাথমিক বিদ্যালয়ে নার্সারি শ্রেণী খোলার ব্যবস্থা থাকা দরকার। 3. মহিলা শিক্ষক নিয়োগ। নার্সারি বিদ্যালয়ে মূলত মহিলা শিক্ষকদের নিয়োজিত করতে হবে। 4. শিক্ষিকা প্রশিক্ষণ। নার্সারিতে পাঠদানের পূর্বে শিক্ষয়িত্রীদের উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। 5. ঐচ্ছিক শিক্ষা। নার্সারি শিক্ষা অবশ্যই আবশ্যিক হবে না। 6. অবৈতনিক শিক্ষা। নার্সারি শিক্ষা বাধ্যতামূলক না হলেও তাকে সর্বদা অবৈতনিক রূপে হতে পরিচালনার ব্যবস্থা করতে হবে। 7. মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। নার্সারি শিক্ষা অবশ্যই মাতৃভাষার মাধ্যমে হতে হবে। 8. সচেতনতার প্রসার। নার্সারি শিক্ষা বা প্রাক প্রাথমিক শিক্ষা আবশ্যিক না হলেও অভিভাবক অভিভাবিকাগণ যাতে এই শিক্ষার প্রতি আগ্রহী হন এবং এই শিক্ষার উপকারিতা উপলব্ধি করতে পারেন তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 9. ব্যক্তিগত ও সামাজিক অভ্যাস গঠন। এই শিক্ষার লক্ষ্য হবে স্বাভাবিক উপায়ে শিশুদের মধ্যে ব্যক্তিগত ও সামাজিক অভ্যাস গড়ে তোলা। হেডিং: প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশসমূহ। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনায় অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। সেগুলি হল: 1. সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা। 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সর্বজনীন বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2. নিম্ন ও উচ্চ বুনিয়াদী স্তর বিভাজন। প্রাথমিক শিক্ষা স্তরকে 2টি পর্যায়ে বিভক্ত করতে হবে। 6 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নিম্ন বুনিয়াদী স্তর এবং 11 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উচ্চ বুনিয়াদী স্তর। 3. খের কমিটি নির্ধারিত পাঠ্যক্রম প্রণয়ন। খের কমিটি নির্ধারিত পাঠ্যক্রমকেই প্রাথমিক শিক্ষার সাধারণ পাঠ্যক্রম হিসেবে গ্রহণ করতে হবে। 4. কর্মকেন্দ্রিকতার নীতি গ্রহণ। শিক্ষায় কর্মকেন্দ্রিকতার নীতি গৃহীত হবে, তবে তার উদ্দেশ্য কখনোই আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলা হবে না, বরং এর মূল উদ্দেশ্য হবে এমন নাগরিক গড়ে তোলা যারা নিজের কাজ নিজেরাই ভালোভাবে করে নিতে পারে। 5. মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। মাতৃভাষার মাধ্যমেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। 6. মহিলা শিক্ষক নিয়োগ। প্রাথমিক শিক্ষায় পুরুষ শিক্ষকের পরিবর্তে অধিক সংখ্যক মহিলা শিক্ষক
নিযুক্ত করতে হবে। 7. শিক্ষক শিক্ষিকার বেতন বৃদ্ধি। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করতে হবে। প্রশ্ন 25. শিক্ষক শিক্ষণ প্রসঙ্গে এবং সহ পাঠক্রমিক কার্যাবলী ও কর্মসংস্থান ব্যবস্থার বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ কী ছিল? উত্তর: হেডিং: শিক্ষক শিক্ষণ প্রসঙ্গে সার্জেন্ট কমিটির সুপারিশ সমূহ। শিক্ষক শিক্ষণ প্রসঙ্গে সার্জেন্ট কমিটি যে সমস্ত মূল্যবান সুপারিশ নথিভুক্ত করেছে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো। পেজ 162। 1. শিক্ষক শিক্ষণ বিভাগ স্থাপন। শিক্ষক শিক্ষিকাদের পেশাগত উন্নতি সাধনের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষণ বিভাগ খুলতে হবে ও নতুন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় স্থাপন করতে হবে। 2. ব্যাপক কর্মসূচি গ্রহণ। সারা দেশে শিক্ষক শিক্ষণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। 3. স্নাতক ডিগ্রিহীন শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা। স্নাতক নন এমন শিক্ষকদের জন্য 3 ধরনের শিক্ষণ শিক্ষালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে। এগুলি হলো: 1. প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য। 2. বুনিয়াদী বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য। 3. মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য। 4. রিফ্রেশার কোর্স প্রবর্তন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য রিফ্রেশার কোর্সের প্রবর্তন করতে হবে। 5. শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি। আর্থিক মানোন্নয়নের জন্য সব স্তরের শিক্ষক শিক্ষিকার বেতন বৃদ্ধি করতে হবে। 6. অবৈতনিক প্রশিক্ষণ। এই মহাবিদ্যালয়ে শিক্ষক ছাত্ররা বিনা বেতনে বা সামান্য পরিমাণে আর্থিক সাহায্য নিয়ে প্রশিক্ষণ নেবে। হেডিং: সহ পাঠক্রমিক কার্যাবলী বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ। সহ পাঠক্রমিক কার্যাবলী বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশগুলি হল: 1. অবসর যাপনের ব্যবস্থা। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রথাগত পাঠক্রমের পাশাপাশি বিদ্যালয়ে খেলাধুলা, ড্রিল, ছবি আঁকা, গান বাজনা, লোক নৃত্য প্রভৃতির মধ্যে নিয়োজিত থেকে অবসর যাপনের ব্যবস্থা করতে হবে। 2. সমাজ সেবামূলক কার্যাবলী পরিচালনার সুযোগ। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খেলাধুলো, ড্রিল, ব্যায়াম, শরীরচর্চা প্রভৃতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যাবলী পরিচালনার সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া বিতর্ক সভা, ক্রীড়া প্রতিযোগিতা, নানাবিধ দলগত ক্রিয়া প্রভৃতিতে শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণের সুযোগ পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. যুব আন্দোলন গড়ে তোলা। দেশের যুবক যুবতীদের নিয়ে যুব আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, দলবদ্ধ ভ্রমণ, খেলাধুলোর ব্যবস্থা ইত্যাদির মতো সহ পাঠক্রমিক কার্যাবলীকে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। এর মধ্য দিয়েই তাদের মধ্যে নেতৃত্ব দানের গুণের বিকাশ ঘটবে। হেডিং: কর্মসংস্থানের ব্যবস্থার বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ। শিক্ষান্তে ছাত্রছাত্রীদের কর্মসংস্থান বিষয়েও সার্জেন্ট কমিটির রিপোর্টে কিছু সুপারিশ করা হয়। এগুলি হল: 1. কর্মসংস্থান কেন্দ্র স্থাপন। প্রশিক্ষণপ্রাপ্ত বা শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তা দানের উদ্দেশ্যে কর্মসংস্থান কেন্দ্র (এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ) স্থাপন করতে হবে। 2. ছাত্রাবস্থায় শিক্ষানবিশির সুযোগ প্রদান। কারিগরি ও বৃত্তিশিক্ষার ছাত্রছাত্রীদের শিক্ষাকালেই বিভিন্ন উৎপাদনমূলক সংস্থার সঙ্গে যুক্ত করে দিতে হবে। এর ফলে একদিকে তারা যেমন বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, অন্যদিকে তেমনি শিক্ষা শেষে তাদের কাজ খুঁজে পেতেও সুবিধে হবে। 3. প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়ন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকুরির ক্ষেত্রে অধিক সংখ্যক আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে প্রতিবন্ধীদের নিযুক্তির জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে। প্রশ্ন 26. শারীরশিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা এবং প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। উত্তর: হেডিং: শারীরশিক্ষা ও স্বাস্থ্যশিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির উল্লেখযোগ্য সুপারিশগুলি হল: 1. স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জাতীয়
কর্মসূচি গ্রহণ। বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। 2. শিক্ষার বিভিন্ন স্তরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। প্রতিটি শিক্ষার্থীর 1. শিক্ষালয়ে ভর্তির সময়ে, 2. নিম্ন বুনিয়াদী শিক্ষা শেষে এবং 3. উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তার কিউমিউলেটিভ রেকর্ড কার্ডে লিপিবদ্ধ করতে হবে। 3. ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপন। বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য উপযুক্ত সংখ্যক সরকারি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। সম্ভব হলে ওই কেন্দ্রগুলি সহায়তায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে। 4. স্বাস্থ্য কর্মসূচি পালনে কমিটি গঠন। সমগ্র স্বাস্থ্য কর্মসূচি পরিচালনার জন্য একটি কমিটি গঠন করতে হবে। 5. আবশ্যিক বিষয় হিসেবে শারীর শিক্ষা। বিদ্যালয় স্তরে শারীর শিক্ষাকে আবশ্যিক করতে হবে। হেডিং: প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিটির সুপারিশ। প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ে সার্জেন্ট কমিশন যে সুপারিশগুলি করেছে সেগুলি হল: 1. প্রতিবন্ধীদের বিদ্যালয় স্থাপন। প্রতিবন্ধীদের প্রকৃতি অনুযায়ী তাদের জন্য বিশেষ ধরনের বিদ্যালয় স্থাপন করতে হবে। 2. সরকারি তত্ত্বাবধানে প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা। মূক ও বধির এবং অন্যান্য দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিশেষ বিদ্যালয় স্থাপন করে সেগুলি সরকারি শিক্ষা বিভাগের দায়িত্বে পরিচালনার ব্যবস্থা করতে হবে। পেজ 163। 3. প্রতিবন্ধীদের উপার্জনের জন্য ব্যবস্থা গ্রহণ। প্রতিবন্ধীরা শিক্ষা শেষে যাতে উপার্জনক্ষম হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. সাধারণ বিদ্যালয়ে পাঠরত আংশিক প্রতিবন্ধীদের যত্ন গ্রহণ। যারা তুলনামূলকভাবে অল্প প্রতিবন্ধী তাদের সাধারণ বিদ্যালয়ে রেখে বিশেষভাবে নজরদানের ব্যবস্থা করতে হবে। প্রশ্ন 27। শিক্ষা প্রশাসন সম্পর্কে সার্জেন্ট কমিটির সুপারিশসমূহ উল্লেখ করো। সার্জেন্ট পরিকল্পনার মূল্যায়ন করো। উত্তর। হেডিং: শিক্ষা প্রশাসন সম্পর্কে সার্জেন্ট কমিটির সুপারিশসমূহ। শিক্ষা প্রশাসন সম্পর্কে সার্জেন্ট কমিটি যে মূল্যবান সুপারিশগুলি নথিভুক্ত করেছিলেন সেগুলি সংক্ষেপে এখানে উল্লেখ করা হলো। 1. কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতা। শিক্ষা প্রশাসনিক কার্য পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার পরস্পরকে সহযোগিতা করবে। 2. কেন্দ্র ও রাজ্যের যৌথ আর্থিক দায়িত্ব গ্রহণ। শিক্ষা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সরকার এবং প্রাদেশিক সরকার যৌথভাবে আর্থিক দায়িত্ব গ্রহণ করবে। 3. উচ্চ শিক্ষা ও উচ্চ কারিগরি শিক্ষায় কেন্দ্রের দায়িত্ব গ্রহণ। উচ্চ শিক্ষা ও উচ্চ কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলির দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। 4. মাধ্যমিক স্তরে রাজ্য সরকারগুলির দায়িত্ব গ্রহণ। মাধ্যমিক স্তরের শিক্ষার দায়িত্ব প্রতিটি প্রাদেশিক সরকারকে গ্রহণ করতে হবে। 5. স্কুল কমিটি ও স্কুল বোর্ড গঠন। জনগণকে দেশের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য বেশ কিছু সংখ্যক স্কুল কমিটি এবং স্কুল বোর্ড গঠন করতে হবে। 6. সর্বভারতীয় শিক্ষা সার্ভিস প্রবর্তন। সর্বভারতীয় শিক্ষা সার্ভিস প্রবর্তনের ব্যবস্থা করতে হবে। 7. রাজ্য শিক্ষা অধিকর্তাকে উচ্চশিক্ষা ব্যতীত অন্যান্য শিক্ষার দায়িত্ব অর্পণ। উচ্চশিক্ষা বাদ দিয়ে অন্যান্য স্তরের শিক্ষা পরিচালনার মূল দায়িত্ব থাকবে রাজ্য শিক্ষা অধিকর্তার ওপর। 8. কেন্দ্রীয় শিক্ষা বিভাগ গঠন। দেশে একটি শক্তিশালী কেন্দ্রীয় শিক্ষা বিভাগ গড়ে তুলতে হবে। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কে যথেষ্ট ক্ষমতা ও দায়িত্ব দিতে হবে। 9. যোগ্য ও দক্ষ প্রশাসক নিয়োগ। শিক্ষা বিভাগের উচ্চ পদগুলিতে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন দক্ষ প্রশাসক নিয়োগের ব্যবস্থা করতে হবে। হেডিং: সার্জেন্ট পরিকল্পনার মূল্যায়ন। ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে সার্জেন্ট পরিকল্পনাকে একটি যুগান্তকারী পরিকল্পনা হিসেবে বিবেচনা করা হয়। 1. উন্নয়নমূলক নতুন চিন্তাধারার প্রবর্তন।
এই পরিকল্পনায় ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুরাতন নীতি ও ঐতিহ্যধর্মী চিন্তাধারাকে বাদ দেওয়া হয় এবং শিক্ষার উন্নয়নমূলক চিন্তাধারার আবশ্যকতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। শুধু তাই নয়, উন্নয়নমূলক চিন্তাধারাগুলি ভারতের শিক্ষাক্ষেত্রে কিভাবে বাস্তবায়িত করা সম্ভব তার ইঙ্গিতও দেওয়া হয়। 2. মূল পাঠ্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক বিষয়েও ব্যবস্থা গ্রহণ। এই পরিকল্পনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধুমাত্র পঠন পাঠনের বিষয়েই আলোকপাত করা হয়নি, তাদের শরীরচর্চা, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ব্যবস্থা প্রভৃতি বিষয়েও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। 3. সর্বস্তরের শিক্ষা ও শিক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে সুপারিশ। নার্সারি শিক্ষা থেকে শুরু করে বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা, কারিগরি শিক্ষা, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, শিক্ষক শিক্ষণ শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বহু বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। 4. মানব জীবন বিকাশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা সম্পর্কে সুপারিশ। শিক্ষাকে মানব জীবনের মূল পর্যন্ত বিস্তারিত করে তাদের চরিত্র গঠন, দৈহিক বিকাশ, সমাজসেবা, আমোদ প্রমোদ, অবসর যাপন প্রভৃতি বিষয়ে উল্লেখযোগ্য সুপারিশ করা হয়েছে। 5. পুঁথিকেন্দ্রিক একমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। এই পরিকল্পনার সুপারিশে পুঁথিকেন্দ্রিক একমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। 6. বিভিন্ন ধরনের শিক্ষা পরিকল্পনা লিপিবদ্ধকরণ। বহুমুখী মাধ্যমিক শিক্ষা, 3 বছরের স্নাতক শিক্ষা স্তর, কারিগরি ও বৃত্তি শিক্ষা, বাণিজ্য ও কৃষি শিক্ষা প্রভৃতি নানান বিষয়ের শিক্ষার পরিকল্পনা এতে লিপিবদ্ধ করা হয়েছে। হেডিং: সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1। ডান দিকে মার্কস 2। প্রশ্ন 1। কোন সময়কালকে ভারতে শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ হিসেবে চিহ্নিত করা হয়? কত খ্রিস্টাব্দে পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি গঠন করা হয়? উত্তর: 1813 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতে শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। পরের উত্তর: 1853 খ্রিস্টাব্দে পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি গঠন করা হয়। প্রশ্ন 2। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 43 নং ধারায় কী বলা হয়েছে? উত্তর: 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 43 নং ধারায় বলা হয়েছে, ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষে সামরিক, অসামরিক ও শিল্প বাণিজ্যের খরচ এবং সরকারি ঋণ ও তার সুদের জন্য খরচ বহন করার পরে রাজস্ব, কর ও লাভের আয় থেকে যে পরিমাণ উদ্বৃত্ত হবে তার থেকে অন্তত কমপক্ষে প্রতি বছর 1 লক্ষ টাকা শিক্ষিত ভারতবাসীদের অধিকতর শিক্ষা লাভের উৎসাহ দানের জন্য ব্যয় করাই হবে স্বপরিষদ গভর্নর জেনারেলের আইনসম্মত কাজ। পেজ 164। প্রশ্ন 3। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং ধারায় কী বলা হয়েছে? উত্তর: 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং ধারায় বলা হয়েছে, ভারতবাসীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞানের বিস্তার ও তাদের নৈতিক উন্নতির জন্য শিক্ষা প্রবর্তনে আগ্রহী যে কোনো সংস্থা বা ব্যক্তি ভারতবর্ষে যেতে পারবে এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশ্ন 4। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং ধারায় পরোক্ষভাবে মিশনারিদের জয় ঘোষিত হয়, এই রূপ বলার মূল কারণ কি? উত্তর: 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং ধারায় পরোক্ষভাবে মিশনারিদের জয় ঘোষিত হয় কারণ তারা বিনা বাধায় ভারতে প্রবেশের এবং বসবাসের অধিকার লাভ করে। ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের বিষয়েও তারা অনেকটা স্বাধীনতা লাভ করে। প্রশ্ন 5। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং এবং 43 নং ধারা দুটি কী কী? উত্তর: 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের 13 নং ধারাটি হল মিশনারি ধারা এবং 43 নং ধারাটি হল শিক্ষা বিষয়ক ধারা। প্রশ্ন 6। কোন সময়কালকে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর: 1813 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতীয় শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্ন 7।
1813 এবং 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবর্ষে শিক্ষার অগ্রগতির জন্য কোম্পানি প্রতি বছর কত টাকা ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে? উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবাসীর শিক্ষার অগ্রগতির জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উত্তরের দ্বিতীয় ভাগ, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবর্ষের শিক্ষার অগ্রগতির জন্য কোম্পানি প্রতি বছর 10 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশ্ন 8, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির কয়েকজন সদস্যের নাম লেখো। উত্তর, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির কয়েকজন সদস্য হলেন মিস্টার ট্রেভেলিয়ান, স্যার আর্স্কিন পেরি, জন ক্লার্ক মার্শম্যান, আলেকজান্ডার ডাফ এবং রেভারেন্ড জন উইলসন। প্রশ্ন 9, মেকলে কমিটি কি? উত্তর, জিসিপিআই এর সভাপতি মেকলে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে উল্লিখিত শিক্ষাধারার ব্যাখ্যাকে কেন্দ্র করে 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি যে বিশেষ মন্তব্য পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত। প্রশ্ন 10, মেকলে কে ছিলেন? মেকলে কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন বড়লাট বেন্টিংয়ের আইন পরিষদের সদস্য এবং শিক্ষা কমিটির সভাপতি। ভারতের শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব যখন চরমে পৌঁছায় তখন বড়লাট বেন্টিং মেকলেকে 1834 খ্রিস্টাব্দে জিসিপিআই এর সভাপতি নিযুক্ত করেন। উত্তরের দ্বিতীয় ভাগ, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সমাধানের জন্য মেকলে ভারতে এসেছিলেন। প্রশ্ন 11, লর্ড বেন্টিং কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট অনুমোদন করেন? সনদ আইন কত সালে প্রবর্তিত হয়? উত্তর, লর্ড বেন্টিং 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ মেকলে মিনিট অনুমোদন করেন। উত্তরের দ্বিতীয় ভাগ, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন প্রবর্তিত হয়। প্রশ্ন 12, মেকলে মিনিটের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, মেকলে মিনিটের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষিত একটি ছোট শ্রেণী তৈরি করা, যারা শাসক এবং শাসিতের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে। এর ফলে ভারতীয় সমাজে পাশ্চাত্য মূল্যবোধ ও সংস্কৃতি প্রবর্তিত হবে। প্রশ্ন 13, মেকলের কাছে ভারতীয় ভাষাগুলির গুরুত্ব কেমন ছিল? উত্তর, মেকলের কাছে ভারতীয় ভাষা তুচ্ছ ও মূল্যহীন ছিল। তিনি মনে করতেন যে ইংরেজি ভাষা এবং সাহিত্য ভারতীয়দের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচয় ঘটাতে পারবে। প্রশ্ন 14, মেকলে ভারতীয়দের জন্য কোন ধরনের শিক্ষাকে প্রয়োজনীয় মনে করেছিলেন? উত্তর, মেকলে ভারতীয়দের জন্য আধুনিক বিজ্ঞান ও ইংরেজি সাহিত্যের পঠন পাঠনকে প্রয়োজনীয় বলে মনে করেছিলেন। ইংরেজি সাহিত্যে পারদর্শী হলে ভারতীয়রা আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারবে, কারণ তৎকালে সংস্কৃত বা পার্সি ভাষাতে জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য কোনো পুস্তক ছিল না। প্রশ্ন 15, মেকলে মিনিটের পরিপ্রেক্ষিতে কত সালে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়? উত্তর, 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং মেকলের প্রস্তাবনাকে মেনে নিয়ে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন, যা ভারতীয় শিক্ষা ব্যবস্থার মূল ধারা হয়ে ওঠে। প্রশ্ন 16, মেকলের দৃষ্টিভঙ্গিতে ইংরেজি ভাষা কিভাবে ভারতীয় শিক্ষার্থীদের সাহায্য করবে? উত্তর, মেকলে মনে করেছিলেন ইংরেজি ভাষা ভারতীয়দের মধ্যে আধুনিক জ্ঞান ও বিজ্ঞান বিস্তারে সহায়ক হবে। তিনি ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার মাধ্যমে একটি উচ্চশিক্ষিত শ্রেণী তৈরি করতে চেয়েছিলেন। পেজ 165। প্রশ্ন 17, মেকলে মিনিটের পরিণতিতে কি ঘটে? উত্তর, মেকলে মিনিটের পরিণতিতে ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটে, যা আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। প্রশ্ন 18, মেকলের মতে কোন কোন ভাষার শিক্ষা অপ্রয়োজনীয় ছিল? উত্তর, মেকলের মতে সংস্কৃত এবং পার্সি ভাষার শিক্ষা অপ্রয়োজনীয়, কারণ এই ভাষার মাধ্যমে শিক্ষালাভ করলে ওই ভাষায় শিক্ষিত ব্যক্তিরা আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সঠিকভাবে অবহিত হতে পারবে না। প্রশ্ন 19, 1813 সালের সনদ আইনের 43 নং ধারাকে কেন্দ্র করে ভারতের শিক্ষাক্ষেত্রে কি ঘটেছিল?
উত্তর, 1813 সালের সম্পদ আইনের 43 নং ধারাকে কেন্দ্র করে সরকার পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার মধ্যে কোন ধরনের শিক্ষার বিকাশে সহায়তা করবে সে সম্পর্কে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে যে মতপার্থক্য দেখা দিয়েছিল তার ফলস্বরূপ শিক্ষাক্ষেত্রে অচল অবস্থা দেখা দিয়েছিল।